সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদের যেটা ডাব্লিউবিসিএস এর কোর্সটা আছে সেটা তোমাদের ক্লাস নাম্বারটা 20, আর এখানে তোমাদের ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টস গুলো ক্লাস করাবো, ঠিক আছে? তো ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টটা একটু ইম্পর্টেন্ট, কারণ কি হচ্ছে, প্রতি বছরে তোমাদের দুটো থেকে তিনটা অ্যামেন্ডমেন্ট থেকে প্রশ্ন থাকবে পলিটিতে টোটাল তোমাদের 13টা প্রশ্ন থাকে, তো ওটার ভিতরে তোমাদের দুটো প্রশ্ন এখান থেকে থাকবে, তার জন্য একটু আগে করে দিলাম, ঠিক আছে? তো চলো স্টার্ট করছি, আমি বেশি সময় নিব না, তোমাদের এখানে 30 মিনিটে কমপ্লিট করে দেবো। তো দেখো, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট আমাদের যেটা হয়েছিল সেটা কোথায়, কত সালে হয়েছিল? 1951 সালে হয়েছিল। আর ওটাতে কি অ্যাড করা হয়েছিল? তোমাদের নাইন্থ শিডিউলটা অ্যাড করা হয়েছিল। নাইন্থ শিডিউলে আমাদের কি বলা হয়? ল্যান্ড রিফর্মস এর ব্যাপারে বলা আছে, ঠিক আছে? তো ল্যান্ড রিফর্মস জাস্ট, এবার কি হচ্ছে, তোমরা ভিতরে ডিটেলসে প্লিজ পড়ো না, কারণ এখানে তোমাদের যে প্রশ্নগুলো তোমরা বুঝতে পারছো, এখানে যেটা আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিয়েছি তোমাদের, এখানে ডাইরেক্ট একদম প্রশ্ন জিজ্ঞেস করবে, মানে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসটা কোন অ্যামেন্ডমেন্টে অ্যাড করা হয়েছে, কিংবা তোমাদের অ্যান্টি ডেফেকশনাল কোন নাম্বার অ্যামেন্ডমেন্ট, কিংবা কত সালে এটা অ্যাড করা হয়েছে, এগুলো ডাইরেক্ট ডাইরেক্ট প্রশ্ন থাকবে। ভিতরে যে ডিটেলস তোমরা পড়বে সেটা পড়তে যাও না। এটা আমি কি মেইনস ওরিয়েন্টেড বানিয়েছি, যদি মেইনসের কোনো স্টুডেন্ট পড়ছে, আমার প্রিলিমস ব্যাচেও আছে, কাছাকাছি 4-5 জন আছে, তো তোমাদের জন্য এটা বানানো আছে, তোমরা ভিতরে ডিটেলসটা পড়তে পারো। সেটা আমি পড়ে দিব না, সেটা তোমরা নিজে থেকে, পিডিএফটা তো পেয়ে গেছো 7:40 আমি তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দিয়েছিলাম, এবং ভিডিও বানাচ্ছি, কাছাকাছি 8:30 পর্যন্ত ভিডিও তৈরি হয়ে যাবে, তারপর তোমাদেরকে 9টার দিকে আপলোড করে দেবো, ঠিক আছে? তো চলো, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। তারপরে হচ্ছে তোমাদের সেভেন্থ। এবার তোমার বলবো তাহলে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ কোথায় গেল? তো দেখো, প্রতিটা অ্যামেন্ডমেন্ট যে তোমাদেরকে পড়তে হবে এমন কিছু না, তোমাদেরকে শুধুমাত্র ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টস গুলো পড়তে হবে, ওখান থেকে তোমাদের প্রশ্নগুলো খুব জোর জিজ্ঞেস করে। আর অ্যামেন্ডমেন্ট তোমাদের দুটো অ্যামেন্ডমেন্ট, 42 আর 61, এই দুটো অ্যামেন্ডমেন্ট যদি পড়ে রাখো না, আর কিছু পড়তেই হবে না, এখান থেকেই বারবার রিপিট করে প্রশ্নগুলো জিজ্ঞেস করে। তাও তোমরা এগুলো ইম্পর্টেন্স গুলো যেগুলো আমি খুঁজে খুঁজে বের করেছি সেটা তোমাদেরকে পড়াচ্ছি। তো ফার্স্ট কি হচ্ছে অ্যামেন্ডমেন্টটা, আমাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1951 সালে হয়েছিল। আমাদের কনস্টিটিউশন এফেক্ট কার্যকারী কখন হয়েছিল? 26শে জানুয়ারি 1950 সালে, মানে 1 বছর পরেই তোমাদের অ্যামেন্ডমেন্টটা হয়ে গেছিল। মানে কিছু না কিছু একটা ভুল দেখতে পাচ্ছে, এইটা ওয়্যারলেস অপারেটর স্টুডেন্টরা না, এয়ারপ্লেন মোড অন করে যান। চলো, আর ডিস্টার্ব হবে না। দেন নেক্সট হচ্ছে তোমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, যেটা 7th নাম্বার, সেটা কখন হয়েছিল? 1956 সালে। এটাতে কি বলা আছে? তোমাদের স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টের ব্যাপারে বলা আছে। স্টেটকে কি লিঙ্গুইস্টিক বেসিসে আমাদের স্টেট গুলো বানানো হয়েছে, সেটা তোমাদের বলা আছে। তো ডাইরেক্ট কোশ্চেন কি এসেছিল তোমাদের? স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট কত সালে পাস হয়েছিল? এটা হচ্ছে না 1956 সালে পাস হয়েছিল। কত নম্বর? এটা হচ্ছে 7th নাম্বার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদের 10 নম্বরে কি হচ্ছে? 10 নম্বর, দাদরা এন্ড নাগার হাভেলিকে কি করা হয়েছিল? ফ্রি করা হয়েছিল। দাদরা এন্ড নাগার হাভেলি কাদের আন্ডারে ছিল? এটা পর্তুগিজ কলোনি ছিল আগে, ঠিক আছে? পর্তুগিজদের অ্যাডমিনিস্ট্রেশনে ছিল, 1954 সাল পর্যন্ত ছিল। তারপরে কি হচ্ছে, দাদরা এন্ড নাগার হাভেলিকে আমাদের ইন্ডিয়াতে অ্যাডপ্ট করে নেওয়া, মানে নিয়ে নেওয়া হয় অ্যাজ এ ইউনিয়ন টেরিটরি, নট অ্যাজ স্টেট, ঠিক আছে? ইউনিয়ন টেরিটরি হিসাবে আগে নিয়ে আসলো, তো এখনো বর্তমানে ইউনিয়ন টেরিটরি আছে। দাদরা এন্ড নাগার হাভেলি এন্ড দামান এন্ড দিউ দুটোকে অ্যাড করে দেওয়া হয়েছে এখন বর্তমানে, তাই না? তার ফলে তো কি হচ্ছে, আগে 9টা আমাদের ইউনিয়ন টেরিটরি ছিল, এখন কটা আছে তোমাদের? টোটাল 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে, ইউনিয়ন টেরিটরি যেটাকে আমরা বলছি। তো 10 নম্বর অ্যামেন্ডমেন্ট 1961 সালে আমাদের দাদরা এন্ড নগর হাভেলিকে অ্যাড করা হয়েছে। কত সাল যদি জিজ্ঞেস করলে, ডাইরেক্ট 1961 হয়ে যাবে, 11 আগস্ট 1961 সালে। তারপর হচ্ছে নেক্সট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 13 নম্বরটা। 13 নম্বরে কি হয়েছে? গেভ দ্য স্টেটাস অফ স্টেট, ঠিক আছে? নাগাল্যান্ডকে আগে স্টেটের স্টেটাস দেওয়া হয়েছিল না, এটাকে জাস্ট আমরা ইউনিয়ন টেরিটরি কিংবা একটা জাস্ট প্রভিশনাল স্টেট হিসাবে নিয়ে আসলাম, দিয়ে তারপরে কি হলো, তাকে স্টেটের উপাধি দিয়ে দেওয়া হয়েছিল নাগাল্যান্ডকে। কত সালে? 1 ডিসেম্বর 1963-তে। তো এটা হচ্ছে তোমাদের 13 নম্বর অ্যামেন্ডমেন্ট। তারপর হচ্ছে নাগাল্যান্ডটাই আমাদের কত? 16তম স্টেট হয়েছিল। যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল তখন টোটাল কত স্টেট ছিল? 14টা স্টেট ছিল। এটা হচ্ছে আমাদের কত? 16 নম্বর স্টেট, ঠিক আছে? তারপর হচ্ছে নেক্সট 21 নম্বর অ্যামেন্ডমেন্ট কখন হয়েছিল? 1967-এ হয়েছিল। এটাতে কি সিন্ধিকে 15th রিজনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে অ্যাডপ্ট করা হয়েছিল। এবার ল্যাঙ্গুয়েজ যেটা আছে না, বর্তমানে আমাদের কটা আছে? 22টা রিজনাল ল্যাঙ্গুয়েজ আছে। তো ওই 22টা রিজনাল ল্যাঙ্গুয়েজে যে এবার এই অজয় দেবগান আর কি আর একজন আছে সাউথের অ্যাক্টর, তাদের ভিতরে ঝামেলা হয়েছিল না, কি আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা কি? ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ না হিন্দি, না উর্দু, না নেপালি, কিছুই না, ঠিক আছে? ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কোনোটাই না আমাদের, জাস্ট একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে হিন্দি অ্যান্ড ইংলিশ হচ্ছে, কিন্তু ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমাদের একটাও না। কারণ কি হচ্ছে, ভারত একটা ধর্মনিরপেক্ষ আর বহুভাষী দেশ, ঠিক আছে? এখানে কোনো ধর্ম মেন ধর্ম ना, और কোনো भाषा मेन भाषा ना, सब भाषा के এখানে প্রমোট করা হবে। तो जे अगर कोई हिंदी बोलता है तो खुद को अपना कोई 30 मार खान नहीं समझना, हर लैंग्वेज यहाँ पे इम्पोर्टेंट है। तो এখানে নেক্সট হয়ে যাচ্ছে কি, এখানে 15th রিজনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সিন্ধি ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে নেক্সট কনস্টিটিউশন 24th অ্যামেন্ডমেন্ট, সেটা হচ্ছে 1971-এ হয়েছিল, যখন ইন্ডো পাক ওয়ার। ও তখন তো পাকিস্তান ছিল, ইস্ট পাকিস্তান ছিল, কিন্তু ওটাকে ইন্ডো বাংলাদেশ ওয়ারও বলা হয়। তো ইন্ডো পাক ওয়ার এর টাইমে কি হয়েছিল তোমাদের,
পার্লামেন্টকে পাওয়ার দিয়ে হয়েছিল কি পাওয়ার অফ দ্য পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন, এটার ব্যাপারে কিছু ডাউটস ছিল, তো ওটাতেই কি বলা হয়েছিল তোমাদের, ইট অ্যামেন্ড দ্য আর্টিকেল 13 অ্যান্ড আর্টিকেল 368। আর্টিকেল 368 কেন বলছি, কারণ আর্টিকেল 368 থেকেই আমরা যে কোনো জিনিসটাকে পার্লামেন্টে যে আমাদের যত আর্টিকেলস গুলো আছে সেগুলোকে কি সংশোধন করতে পারি, আর্টিকেল 368 দ্বারা আমরা যত কিছু আছে সবকিছু সংশোধন করতে পারি। তো এখানে কি বলেছিল, with a view to remove all possible doubts regarding power of parliament to amend constitution and procedure thereof, এটা কি হয়েছিল তোমাদের পার্লামেন্টের কাছে যে পাওয়ার গুলো আছে সেগুলোকে সবকিছু মানে সংশোধন করেছিল, কি কি পাওয়ার আছে পার্লামেন্টের কাছে, কি কি অ্যামেন্ডমেন্ট গুলো করতে পারে। আর সেটা তোমাদের কিসে হয়েছিল, গোলকনাথ কেসে হয়েছিল। গোলকনাথ কেসটাও তোমাদেরকে জিজ্ঞেস করে নিতে পারে কত সালে হয়েছিল। তো এটা তোমাদের 1967 হয়েছিল, ওই ফেব্রুয়ারি মাসের টাইমে, তখন চিফ জাস্টিস আমাদের সুব্বা রাও জি ছিলেন। তো ওখানে কি হয়েছিল তোমাদের, গোলকনাথ আর পাঞ্জাব ভার্সেস পাঞ্জাব স্টেটের সঙ্গে এই ঝামেলাটা হয়েছিল। এখানে কি বলেছিল, সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল কি পার্লামেন্টের কাছে কোনো পাওয়ার নাই যে তারা কি ফান্ডামেন্টাল রাইটস যেটা আছে সেটাকে তোমাদের কার্টেল করতে পারে, মানে ভেঙে দিতে পারে কিংবা অন্য চেঞ্জ করে দিতে পারে। তো এটা পার্লামেন্টের কাছে পাওয়ারটা নাই, সেটা তোমাদের এই গোলকনাথ কেসে হয়েছিল। তো তোমাদের এখান থেকে এটা ইম্পর্টেন্ট, সালটা জিজ্ঞেস করে নিতে পারে। গোলকনাথ কেসটা কখন হয়েছিল, 1967 হয়েছিল। এটা তোমাদের লিখে নি, তো তোমরা এটা আপডেট লিখে লিও, আমি নেক্সট যেটা পিডিএফ আছে সেটা আপডেট করে দিব। তারপর হচ্ছে নেক্সট দ্য কনস্টিটিউশন 25th অ্যামেন্ডমেন্ট, সেটা কখন হয়েছিল, আগেন ওই সালই হয়েছিল 1971-এ। সেখানে কি হয়েছিল, আর্টিকেল 31 সি এটা তোমাদের কি হয়েছিল, অ্যাড করা হয়েছিল। তো এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট, কারণ কি হচ্ছে এখানে বলে দেওয়া হয়েছিল আর যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস আছে না সেটা প্রিভেল করে কার উপরে, সেটা ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির উপরে প্রিভেল করে। ফর এক্সাম্পল মেনে নাও একজন ডিপিএসপি নিয়ে ঝামেলা করছে, একজন ফান্ডামেন্টাল রাইটস নিয়ে ঝামেলা করছে, তো এখানে তোমাদের প্রাধান্যতা মানে প্রায়োরিটি কাকে দেওয়া হবে, তোমাদের ফান্ডামেন্টাল রাইটস কে দেওয়া হবে। ঠিক আছে, এখানে ডিপিএসপি থেকে পাওয়ারফুল কোনটা হচ্ছে, তোমাদের ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকারটা আমাদের সবচেয়ে বেশি পাওয়ারফুলটা হচ্ছে। ঠিক আছে, তো এখানে তোমাদের আর্টিকেল 31 সিতে অ্যাড করা হয়েছিল। তারপর হচ্ছে নেক্সট 26 নম্বর অ্যামেন্ডমেন্ট, সেটাও 1971 সালে অ্যাড করা হয়েছিল। সেখানে কি হচ্ছে, যে প্রিন্সলি স্টেটস গুলো আছে না, যখন আমরা স্বাধীন হয়েছিলাম তখন প্রিন্সলি স্টেট কত ছিল, 562টা ছিল। তিনটে প্রিন্সলি স্টেট তারা অ্যাড হতে চেয়েছিল না ইন্ডিয়াতে, সেটা হচ্ছে তোমাদের জুনাগড় যেটা গুজরাটে ছিল, তারপরে হায়দ্রাবাদ যেটা নবাবদের কাছে ছিল, আর তারপরে জেএনকে যেটা এখনো ঝামেলা নিয়ে আছে। তো ওটাই কি হচ্ছে টোটালি 365 ছিল, কিন্তু 362টা আমাদের ইন্ডিয়াতে প্রিন্সলি স্টেটস গুলো ছিল। এই প্রিন্সলি স্টেট গুলোকে একটু আলাদা প্রিভিলেজ দেওয়া হতো, মহারাজাদেরকে প্রিভিলেজ দেওয়া হতো, তো সেই প্রিভিলেজটাকে একদম অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল। তো এটাই তোমাদের কত নম্বর আর্টিকেল অ্যামেন্ডমেন্টে, 26 নম্বর অ্যামেন্ডমেন্টে 1971-এ হয়েছিল। তারপরে হচ্ছে নেক্সট এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 31, সেটা হয়েছিল 1973-তে। সেখানে কি হচ্ছে, ইনক্রিজ দ্য ইলেকটিভ স্ট্রেংথ অফ দ্য লোকসভা, লোকসভার যে ইলেকটিভ স্ট্রেংথটা সেটা 525 থেকে কত বাড়িয়ে দেওয়া হয়েছিল, 545টা। ঠিক আছে, এটাই এখন কি বর্তমানে রয়েছে 100, এখন বর্তমানে 545টাই রয়েছে। কিন্তু যদি তোমাদেরকে জিজ্ঞেস করে ম্যাক্সিমাম সিট কত হতে পারে, সেটা হচ্ছে 550টা হতে পারে। আগে দুটো মানে অ্যাংলো ইন্ডিয়ানসদেরকে অ্যাপয়েন্ট করা হতো, কিন্তু সেগুলোকে আর অ্যাপয়েন্ট করা হয় না, সেগুলো অ্যাবলিশ হয়ে গেছিল। তাই আগে কত আমরা পড়তাম, 552 আমরা ম্যাক্সিমাম পড়তাম, কিন্তু 552 এখন হবে না, 550 এখন বর্তমানে হবে। আর যে সিটগুলো এখন বর্তমানে আছে কটা আছে, 545টা আছে। ঠিক আছে, এটা মাথায় রাখবা সবাই। আর দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে আর অ্যাড করা হয় না তোমাদের। তারপর হচ্ছে আন্ডার দ্য আর্টিকেল দ্য আপার লিমিট অফ রিপ্রেজেন্টেটিভ অফ স্টেটস goes up from 500 to 525 and ইউনিয়ন টেরিটরি কত 25 থেকে 20 করে দেওয়া হয়েছিল, মানে কমিয়ে দেওয়া হয়েছিল। ইউনিয়ন টেরিটরি থেকে কতজন আসবে, 25 থেকে 20 কমিয়ে দিয়ে আসলো। আর স্টেটস গুলো থেকে কতজন আসবে, 500 থেকে 525 বাড়িয়ে দেওয়া হয়েছিল। এটা তোমাদের হয়েছিল, মানে যদি জিজ্ঞেস করে লোকসভা যে সিটস গুলো তোমাদের যে বাড়ানো কমানো হয়েছিল কত নম্বর আর্টিকেলে বলা হয়েছিল, এটা 31-এ, সাল কত হচ্ছে 1973-তে হয়েছিল। তারপর হচ্ছে 34th অ্যামেন্ডমেন্টে, সেটা 1974 হয়েছিল, সেটাতে তোমাদের ল্যান্ড সিলিং আর ল্যান্ড ওনারের ব্যাপারে বলা হয়েছিল। সেটাই কি হচ্ছে আমাদের 9 শিডিউলে যেটা বলা হয়েছে, এখানে তোমাদেরকে দিলাম 9 শিডিউলটা। ঠিক আছে, শিডিউলগুলো আমি সবুজ রঙে করেছি, কারণ কি হচ্ছে শিডিউল আমাদের আগে 8টা ছিল, যে তারপরে কি হয়েছিল তোমাদের আরো 4টে অ্যাড হয়েছিল, তাহলে কি হচ্ছে 12টা হয়ে গেছে। শিডিউল নাম্বার এটা হচ্ছে 9, তারপরে সবুজ, জাস্ট তোমরা দেখবা সবুজ করে, সবুজ কোথায় আছে, সবুজ 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 সবুজ, এই তো সবুজ, এটা হচ্ছে 10th সেটা। তারপরে হচ্ছে আবার সবুজ, এই তো হচ্ছে এটা হচ্ছে 11th, আর এটা হচ্ছে তোমাদের 12th। এই 4টে তোমাদের অ্যাড করা হয়েছিল, তার জন্য একটু আলাদা রং দিয়ে আমি করে দিয়েছি, তাহলে তোমাদের খুঁজতে বেশি সমস্যা হবে না। তারপরে কি হচ্ছে এখানে জাস্ট কি 20টা তোমাদের স্টেটস এর যেটা ল্যান্ড সিলিং এন্ড টেনুয়ারের ব্যাপারে জাস্ট বলা হয়েছিল, এটা তো ইম্পর্টেন্ট না, ফালতু দিয়ে দিলাম, যাই হোক পড়ে লিও। তারপর হচ্ছে নেক্সট
36th অ্যামেন্ডমেন্ট, সেটাতে কি হচ্ছে সিকিম, যেটা হচ্ছে সিকিমকে ফুল ফ্ল্যাজ স্টেট মেনে নেওয়া হয়েছিল, সেটা কত নাম্বার আমাদের স্টেট, 22nd নাম্বার স্টেট। এটা আগে কি ছিল, ইউনিয়ন টেরিটরি আন্ডারে ছিল, মানে ইউনিয়ন ইন্ডিয়া ইনকর্পোরেট করেছিল, ওই তোমাদের তিব্বত ওই সব ঝামেলা যেটা হয়েছিল ওগুলো ভিতরে পড়তে হবে না। কিন্তু সিকিমকে কখন স্টেট মানে নেওয়া হলো, 1975-এ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই সালটা তোমাদেরকে জিজ্ঞেস করে নিতে পারে। আর সিকিম কত তারিখ যদি বলে না, সেটা হচ্ছে তোমাদের 26শে এপ্রিল। তো সিকিম যেটা আমাদের ইন্ডিয়াতে স্টেট মেনে নেওয়া হলো ফুল ফ্লেজ স্টেট, সেটা হচ্ছে কত, 26th এপ্রিল 1975। চলো নেক্সট হচ্ছে পাপ। সবের পাপ যেটা হয় না, সেটা হচ্ছে তোমাদের এটা, মানে এটাকে মানে কিছু পড়ো কিংবা না পড়ো, এটা তোমাদেরকে পড়তেই হবে। কারণ কি হচ্ছে, এখান থেকে তোমাদের প্রশ্নগুলো জিজ্ঞেস করবেই করবে, প্রতি বছরই একবার করে জিজ্ঞেস করে। আর মেইনসে তোমাদেরকে কাছাকাছি 4টে থেকে 5টা প্রশ্ন এখান থেকে থাকে, এই এতটুকু পেজ 4-5টা লাইন থেকে থাকে। তো এখানে কেন ইম্পর্টেন্ট দেখে নাও। ফার্স্ট হচ্ছে তোমাদের যেটা 42nd অ্যামেন্ডমেন্ট, সেটাতে কি হচ্ছে আমাদের দুটো ওয়ার্ড এখানে, মানে সোভারেন সোশ্যালিস্ট, আর এখানে একটা ওয়ার্ড, মানে 3টে ওয়ার্ড অ্যাড করা হয়েছিল। কি কি ওয়ার্ড অ্যাড করা হয়েছিল, ফার্স্ট হচ্ছে সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি, এই 3টে ওয়ার্ড অ্যাড করা হয়েছিল। যখন তোমাদেরকে প্রিয়াম্বলটা পড়িয়েছিলাম, প্রিয়াম্বলে ভালো করে দেখিয়ে দিয়েছিলাম কোথায় কোথায় অ্যাড করা হয়েছিল, উপরে দুটো আর নিচে লাস্ট লাইনে একটা। তো এটা কি হচ্ছে, তোমাদের 3টে ওয়ার্ড অ্যাড করা হয়, সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি, এই 3টে ওয়ার্ড অ্যাড করা হলো। আর একটা নেক্সট কি হচ্ছে, এই যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট আছে, এটাতে অনেক অনেক কিছু সংশোধন হয়েছিল, শুধু 3টে ওয়ার্ড অ্যাড করা হয়েছে এটা না, অনেক কিছু সংশোধন করা হয়েছিল। আর প্রিয়াম্বল ফার্স্ট টাইম এন্ড লাস্ট টাইম একবারই অ্যামেন্ড করা হয়েছে, সেটা হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট। আর এটা কত সালে হয়েছিল, 1976 সালে হয়েছিল। এটাকে কি বলা হয়, মিনি কনস্টিটিউশন বলা হয়। কারণ কি হচ্ছে, কনস্টিটিউশন যেটা আমাদের এত মোটা, কনস্টিটিউশন যে বইটা আছে এত মোটা, আমি তোমাদের কনস্টিটিউশন পিডিএফটা টেলিগ্রামে দিয়ে দিয়েছি, তোমরা ডাউনলোড করে নিও, ওখান থেকে তোমাদের ফুল আর্টিকেলস গুলো দেখে নিতে পারবে, এক একটা আর্টিকেলে কি কি আছে, কখন হয়েছিল, কি না হয়েছিল, সবকিছু দিয়ে আছে ওখানে। এবার কি হচ্ছে, আর আমাদের কনস্টিটিউশন যে আছে এত মোটা কাছাকাছি, ঠিক আছে, এই এত মোটা থেকে কি হচ্ছে, তোমাদের যে এই মিনি কনস্টিটিউশন বলা হচ্ছে, 42nd অ্যামেন্ডমেন্টটাই কাছাকাছি অর্ধেকটা এত মোটা হয়ে গেছিল, ওটা যত পেজ গুলো লেগেছিল, তারপরে এটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়, এতগুলো সংশোধন করা হয়েছিল। এটা হচ্ছে সবচেয়ে ফরমোস্ট ইম্পর্টেন্ট সংশোধন। তারপরে কি হচ্ছে, নেক্সট সংশোধন হচ্ছে লোকসভা লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ, মানে বিধানসভা, লোকসভার বিধানসভার যে টেনওয়ারটা, ঠিক আছে, টেনওয়ারটাকে কি করে দিয়ে আসলো, 5 থেকে 6 বছর বাড়িয়ে দিয়ে আসলো। এবার তোমরা বললো তাহলে তো স্যার এখন 5 বছর হচ্ছে, সেটাকে দেখবা 44-এ আবার কমিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো আগে বাড়িয়ে দিয়ে আসলো, 1 বছর বাড়ানো হয়েছিল, 5 বছর থেকে 6 বছর, এটা 1 বছর বাড়ানো হয়েছিল। তারপর হচ্ছে নেক্সট এক্সিকিউটিভে কি চেঞ্জ করা হয়েছিল, ইট অ্যামেন্ডেড আর্টিকেল 74 to state explicit that President shall act in accordance with the advice of the Council of Minister in discharge of his functions, ঠিক আছে। মানে কাউন্সিল অফ মিনিস্টার্স বলছে না, যেটা তোমাদের ক্যাবিনেট মিনিস্টার, তারপর অনেকগুলো মিনিস্টার্স হচ্ছে, কাউন্সিল অফ মিনিস্টারের কথা শুনে প্রেসিডেন্ট কাজ করবে, এটা তোমাদের মেন বলতে চাইছে। 74 অ্যামেন্ডমেন্টে কি বলা আছে, তোমাদের কাউন্সিল অফ মিনিস্টার্স এর ব্যাপারে বলা আছে, জাস্ট একটুকু মাথায় রাখবা। এখানে কি হচ্ছে, তোমাদের কাউন্সিল অফ মিনিস্টার কাকে সবকিছু তোমাদের ডেটা ওইটা যত কিছু তোমাদের আইডিয়াস গুলো দেয়, সব কার কাছে তোমাদের শেয়ার করে, প্রাইম মিনিস্টারের সঙ্গে শেয়ার করে। প্রাইম মিনিস্টার কার সঙ্গে শেয়ার করে, প্রেসিডেন্টের সঙ্গে শেয়ার করে। তো প্রাইম মিনিস্টার এখানে ইন্টারমিডিয়ারি হয়ে যাচ্ছে। তো এটাই কি হচ্ছে, তোমাদের কাউন্সিল অফ মিনিস্টার যেখানে ডাইরেক্টলি তোমাদের প্রেসিডেন্টের কাছে যেত, এখন কাউন্সিল অফ মিনিস্টার প্রাইম মিনিস্টারকে জাস্ট বলে, তারপরে প্রাইম মিনিস্টার তোমাদের প্রেসিডেন্টের কাছে যায়। তো ডাইরেক্ট সিম্পল ভাষায় বলতে চাইছে, আর্টিকেল নাম্বার 74-এ কাউন্সিল অফ মিনিস্টারদের ব্যাপারে বলা আছে, বাস এটুকু, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট জুডিশিয়ারি, এখানে কি বলেছে, দ্য 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইনসার্টেড আর্টিকেল 32A in order to deny Supreme Court the power to consider the constitutional validity of the state law. Another new provision, Article 31A, gave the Supreme Court an exclusive jurisdiction to determine question relating to the constitutional validity of the central law. এটা দরকার নাই। Article 41A and Article 128A, the creatures of the Constitutional Amendment Act made for the invocation in the area of judicial review of the constitutionality of the legislation. Under Article 144A, the minimum number of judges of Supreme Court to be decided a question of constitutional validity of a central law state has fixed at least 7 or further. This required 2/3 majority of the judge sitting declare law as constitutional. মানে কি হচ্ছে, এটা তোমাদের অত ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এখানে না পড়লে ওটা তোমাদের চলবে। আমি যততে পড়ে দেখলাম সব অত ইউজলেস না, মানে অত ফালতু, দরকার না, সব ফালতু। তারপর হচ্ছে নেক্সট ফেডারেলিজম, দ্য অ্যাক্ট অফ Article 257A in the Constitution to enable the center to deploy any armed force of the Union or any other force under its control for dealing with any
গ্রেট সিচুয়েশন অফ ল অ্যান্ড অর্ডার ইন এনি স্টেট। ওকে, এই তো এখানে কি হচ্ছে, সেন্টারের যে আর্ম ফোর্সেস আছে সেটা যে কোনো স্টেটে সেন্টার কি পাঠাতে পারে, ঠিক আছে, সেটা কোথায় তোমাদের বলা আছে, সেটা তোমাদের এই অ্যামেন্ড করা হয়েছিল, সেটাই এই ফেডারেলিজম, সেটা হচ্ছে আমাদের 42nd অ্যামেন্ডমেন্টে অ্যামেন্ড করা হয়েছিল। এখানে কি হচ্ছে, মেনে নাও কোনো জায়গাতে ঝড় ঝামেলা হচ্ছে, ফর এক্সাম্পল আমাদের ইলেকশন সবচেয়ে বেস্ট এক্সাম্পল, ইলেকশনসে কি হচ্ছে, পৌরসভা ইলেকশন দেখো পুলিশ দিয়ে হলো, ঠিক আছে, কি হয়েছে সবাই দেখতে পেয়েছো নিউজ চ্যানেলে। এবার কি হচ্ছে, যে আমাদেরকে নর্মাল বিধানসভা ইলেকশন হচ্ছে সেটাতে কি হচ্ছে, সেন্টার ডিপ্লয় করছে, কি ডিপ্লয় করছে, আর্মি ডিপ্লয় করছে, ঠিক আছে, আর্মি এবার যদি চলে আসে তাহলে তো সবাই একদম থাট্টা করে কাঁপবে, কেউ কিছু করতে পারবে না, তাই না। তো ওটাই কি হচ্ছে তোমাদের এখানে যে ডিলিং গুলো হয়, ইউনিয়ন কি করতে পারে, যে কোনো স্টেটে যদি কোনো ঝামেলা ঝড় ঝামেলা হচ্ছে কিংবা কোনো একটু ইরেগুলেটরি হচ্ছে, মানে কনস্টিটিউশনকে মানছে না, তাহলে কি ওখানে তারা নিজের সেন্ট্রাল ফোর্স গুলো পাঠাতে পারে, ঠিক আছে, এটা তোমাদের বলা আছে। তারপর হচ্ছে নেক্সট, ফান্ডামেন্টাল রাইটস এন্ড ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিএ ডাইরেক্টিভ প্রিন্সিপাল যেটা বলছে। তো এখানে কি হচ্ছে, এখানে বলেছে ওই ফান্ডামেন্টাল রাইটস যেটা আছে সেটা আমাদের প্রাইমেসি, মানে ওটা হচ্ছে প্রায়োরিটি দিতে হবে আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি থেকে। আর এটা তোমাদের কিছু অ্যামেন্ডমেন্ট গুলো অ্যামেন্ড করেছিল, মানে চেঞ্জ করেছিল সে আর্টিকেলস গুলো, সেগুলো হচ্ছে তোমাদের 14, 19 এন্ড 31টা। ওকে, তারপর হচ্ছে নেক্সট, এটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। ফার্স্টটা যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা এই চারটে ওয়ার্ডস গুলো অ্যাড করা, তিনটে ওয়ার্ডস অ্যাড করা হয়েছে, এটা একটা, তারপর হচ্ছে নেক্সট সেকেন্ডটা এটা ফান্ডামেন্টাল ডিউটিজ অ্যাড করা হয়েছিল। তো ফান্ডামেন্টাল ডিউটিজ তোমাদের 42nd অ্যামেন্ডমেন্টে অ্যাড করা হয়, সেটা হচ্ছে আর্টিকেল 51A হচ্ছে, এটাতে তোমাদের ফান্ডামেন্টাল ডিউটিজ তখন কটা অ্যাড করা হয়েছিল, 11টা অ্যাড করা হয়েছিল, তারপরে একটা হটে দেওয়ার পর কি বলছি আমি, আগে 10টা ছিল, দিয়ে তারপরে কি হচ্ছে তোমাদের আরেকটা এক্সট্রা একটা অ্যাড করা হলো, এখন বর্তমানে কটা আছে, 11টা। যে এক্সট্রা একটা অ্যাড করা হয়েছিল ওটা হচ্ছে তোমাদের রাইট টু এডুকেশন, 86 নাম্বার যেটা আছে, ওটা নিচে পড়িয়ে দেবো তোমাদেরকে ভালো করে। তো কি হচ্ছে, যে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস হওয়া উচিত, সেটা আমাদের আগে ফান্ডামেন্টাল ডিউটিস ছিল না, দিয়ে তারপরে 42nd অ্যামেন্ডমেন্টে সেটাতে অ্যাড করা হয়, সেটাতে কি হচ্ছে তোমাদের রাশিয়া থেকে ফান্ডামেন্টাল ডিউটিসটা আমরা কি করেছি, ধার করেছিলাম, ঠিক আছে। তো ওখান থেকে কি হচ্ছে তোমাদের 10টা ফান্ডামেন্টাল ডিউটিস গুলো অ্যাড করা হয়েছিল, সেটা কত নম্বর আর্টিকেলে বলা আছে, আর্টিকেল নাম্বার 51 এর এতে বলা আছে। তো এবার কি হচ্ছে 51 এটা আলাদা, এবার আলাদাভাবে পার্ট বানানো হয়েছে, পার্টটা কি হচ্ছে 4 এর এ, দেখো 51A আর 4 এর এ এমন করে মাথায় রাখবা, তাহলেই হয়ে যাবে। তো এটা কি হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস দা পার্ট নাম্বার 4 এর এতে আছে, আর কটা আর্টিকেল আছে, সরি ওটার ভিতরে তোমাদের টোটাল 11টা এখন টপিকস আছে, তারপরে কি হচ্ছে তোমাদের ফান্ডামেন্টাল ডিউটিস যেটা আমাদের 11টা, আর ওটা আর্টিকেল নাম্বার কততে বলা আছে, 51 এর এতে বলা আছে। আর এটা যে ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের হওয়া উচিত, সেটা কে রিকমেন্ড করেছিল, সোরেন সিং কমিটি এটা রিপোর্টটা দিয়েছিল, ওটা রিপোর্ট মানার পর তোমাদের ফান্ডামেন্টাল ডিউটিসটা অ্যাড করা হয়েছিল, ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা পড়ে নেবা। তারপরে ইমার্জেন্সি প্রভিশনস আছে, এটা একটু ইম্পর্টেন্ট, কারণ কি হচ্ছে এখানে এমার্জেন্সির ব্যাপারে বলা আছে। এমার্জেন্সিতে কি হচ্ছে তোমাদের, আমাদের এমার্জেন্সি টোটাল তিনটে আছে, একটা ন্যাশনাল, একটা স্টেট, আর যেটা প্রেসিডেন্ট রুল বলছি, আর একটা তোমাদের হচ্ছে ফিনান্সিয়াল, ঠিক আছে। এবার কি হচ্ছে, প্রেসিডেন্ট রুল তো অনেকবার লেগেছে, অনেক জায়গাতে লেগেছে, কিন্তু ন্যাশনালটা কি হচ্ছে তোমাদের 3বারে টোটাল লেগেছে, আর একটা হচ্ছে ফিনান্সিয়াল, সেটা হচ্ছে একবারও লাগেনি। তো 52 একটা হচ্ছে, তারপরে 56 হচ্ছে, তারপরে 360 একটা হচ্ছে। এবার এখানে কি হচ্ছে, এই অ্যামেন্ডমেন্টের আগে কি বলা ছিল, প্রেসিডেন্ট কি হবে যখন যদি ন্যাশনাল এমার্জেন্সি লাগায়, যেটা আমাদের এই তো বুঝতে পেরেছিলাম ব্ল্যাক ডে ইন্দিরা গান্ধী লাগিয়েছিলেন এমার্জেন্সিটা। তো ওখানে কি হচ্ছে, যখন প্রেসিডেন্ট এই এমার্জেন্সি রুলটা লাগায়, তো এমার্জেন্সি যখন লাগে তো তোমাদের ফুল ইন্ডিয়াতে পুরো, যদি একটা ঝামেলা হলো, পাঞ্জাবে ঝামেলা হলো, তাও কি হচ্ছে পুরো ইন্ডিয়াতে এমার্জেন্সি লাগছে, বা ওয়েস্ট বেঙ্গলে ঝামেলা হলো পুরো ইন্ডিয়াতে এমার্জেন্সি লাগছে, আন্ধ্রপ্রদেশে ঝামেলা হলো পুরো এমার্জেন্সি ইন্ডিয়াতে লাগছে। তো এটা কি হচ্ছে, এটা একটু আনফেয়ার হয়ে যাচ্ছে না, জাস্ট ওইটুকু জায়গাতে তোমাদের ঝামেলা হয়েছে আর পুরো ইন্ডিয়াকে সাফার করতে হচ্ছে। তো তার জন্য কি হয়েছে, এই অ্যামেন্ডমেন্টের আগে এই জিনিসটা হতো, কিন্তু এই অ্যামেন্ডমেন্ট যখন বলা হলো, তারপরে কি বলা হলো, দ্য অ্যাক্ট অথরাইজ দ্য প্রেসিডেন্ট টু প্রোক্লেম এমার্জেন্সি ইন এনি পার্ট অফ দ্য কান্ট্রি, মানে যে কোনো একটা পার্টে এমার্জেন্সি লাগাতে পারে। ফর এক্সাম্পল মেনে নাও তোমাদের ঝামেলা এখন চলছে কোথাও, উত্তরপ্রদেশে ঝামেলা চলছে, তাহলে কি হলো, উত্তরপ্রদেশে ওই পার্টটাই তোমাদের এমার্জেন্সি লাগিয়ে দিল, বাদ বাকি যেটা তোমাদের ফুল আলাদা স্টেটস গুলো আছে সেগুলো নর্মাল যেমন করে চলছে। আর এমার্জেন্সি চললে কি হচ্ছে, তোমাদের যে বিধানসভাটা আছে সেটা ভঙ্গ হয়ে গেল, তারপরে
পুলিশের যে কোনো কাজ নাই, পুলিশের কাছে কোনো পাওয়ার থাকবে না, ফুল পাওয়ার কার কাছে থাকবে, গভর্নরের কাছে থাকবে, মানে প্রেসিডেন্টের কাছে থাকবে। প্রেসিডেন্টেরই তোমাদের যে দূত হচ্ছে সেটা গভর্নর হচ্ছে, গভর্নর সবকিছু কন্ট্রোল করবে। যেটা নর্মালি কন্ট্রোল কার কাছে থাকে, চিফ মিনিস্টারের কাছে থাকে, ওই কন্ট্রোলটা গভর্নর কাছে চলে যাবে কিন্তু প্রেসিডেন্টের কাছে চলে যাবে। তো ওটাই কি হচ্ছে তোমাদের এমার্জেন্সি। আগে কি হতো, যদি একটা জায়গাতে তোমাদের ঝামেলা হচ্ছে তো পুরো ইন্ডিয়াতে লেগে যেত, কিন্তু এই জিনিসটা আর হয় না। এটা কি হচ্ছে, কোনো একটা জায়গাতে ছোট জায়গাতে হচ্ছে তাহলে ওই ডিস্ট্রিক্টটাই এমার্জেন্সি লাগবে, আর অন্য কোনো জায়গাতে এমার্জেন্সি লাগবে না। এটা তোমাদের 42nd অ্যামেন্ডমেন্টে অ্যাড করা ছিল। তারপর হচ্ছে নেক্সট 44th অ্যামেন্ডমেন্ট, এটাও কিছু ইম্পর্টেন্ট। এটা কখন হয়েছিল? 1978 এ হয়েছিল। এখানে কি হচ্ছে, ওই যে লোকসভা যেটা তোমাদের 5 বছর থেকে 6 বছর বাড়িয়ে দিয়ে আসলো, ওটাকে কি আগেন কি হয়েছে 5 বছর করে দিয়ে আসলো। এটা একটা হচ্ছে। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাদের কি, এই তো রাইট টু প্রপার্টি, যেটা আমাদের কি ফান্ডামেন্টাল রাইট ছিল। এখানে দেখো লেখা আছে ফান্ডামেন্টাল রাইট যেটা ছিল না, রাইট টু প্রপার্টি, ওটা কি ফান্ডামেন্টাল রাইট কি কার্টেল করে দেওয়ার পর কি হচ্ছে, ওটাকে লিগ্যাল রাইট করে দেওয়া হয়েছে। কারণ কি হচ্ছে, রাইট টু প্রপার্টি যে রোড তৈরি করা হচ্ছিল, রোড তৈরি করার জন্য এবার যে দেশ যে ডেভেলপ হবে, দেশ ডেভেলপ করার জন্য রোড বানাতে হবে, রেলওয়ে লাইন্স বানাতে হবে, মানে কানেক্টিভিটি কমিউনিকেশন গুলো ভালো করতে হবে। ওটার জন্য কি এবার হচ্ছে, এখানে তোমাদের রোড তো বানাতে দিচ্ছে না সবাই, মাঝখানে বলছে না আমি নিজের ঘরটা বিক্রি করবো না, তাহলে কি হচ্ছে, রোডটা তোমাদের ওটা কমপ্লিট হচ্ছে না, আলো এক্সট্রা তোমাদেরকে জমি কিনে বানাতে হচ্ছে। এটাতে কি গভর্নমেন্টের খরচা পড়ছিল, আর যে প্রজেক্ট গুলো হচ্ছে সেগুলোতে ডিলে হচ্ছিল। তার জন্য কি হলো, এটাকে তোমাদের ফান্ডামেন্টাল যে রাইটটা ছিল ওটা থেকে হটিয়ে কি লিগাল রাইটটা করে দিল। তারপরে কি হচ্ছে, এখন রাইট টু প্রপার্টি এখন ফান্ডামেন্টাল রাইট না। তো লিগাল রাইট কত নম্বর আর্টিকেল এটাতে কনভার্ট করে দিয়েছে, এখন আর্টিকেল নাম্বার 300A তে অ্যাড করে দিয়েছে এটাকে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের আর্টিকেল নাম্বার 300A তে। তারপর হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 1985 এ হয়েছিল। এটাতে তোমাদের অ্যান্টি ডেফেকশন ল, মানে দলবদ্ধ কানুনটা যেটা নিয়ে আসা হয়েছিল। রাজীব গান্ধী সবচেয়ে প্রথমে নিয়ে এসেছিলেন এই জিনিসটা। তো কি আছে, ওই তো মুকুল রায় যেটা হচ্ছে, মুকুল রায়কে একবার জিজ্ঞেস করা হলো, তো এবার পৌরসভাতে কে জিতবে, তো বলছে বিজেপি জিতবে, তো মানে তৃণমূল জিতবে। তারপরে বলছে আপনি তৃণমূল কেন বলছেন, আপনি তো বিজেপি, আমি বলছি বিজেপি জিতবে। তারপরে বলছে তাহলে আপনি বিজেপি কেন বলছেন, আপনি তো তৃণমূল এখন আছে। তো বলছে তৃণমূল আর বিজেপি তো একই। তো কি হচ্ছে, মুকুল রায় কি হচ্ছে, একবার তৃণমূল আছে, একবার বিজেপিতে আছে, একবার বিজেপিতে আছে, একবার তৃণমূল আছে। এটা কি হচ্ছে, দলবদল হচ্ছে। তো এই জিনিসটার উপরে যদি কেউ কেস করতে চায়, যেটা শুভেন্দু অধিকারী এখন বর্তমানে করছে, তো ওটাই কি হচ্ছে, করতে পারে। সেটাকেই বলা হচ্ছে অ্যান্টি ডেফেকশন ল, দলবদল আইন। তো এটা হচ্ছে তোমাদের কত নম্বর, এটা 10th শিডিউলে অ্যাড করা হয়েছিল, মানে যেটা হচ্ছে আমাদের কত 10 নম্বর শিডিউল, 9 অ্যাড করা হয়েছিল 51-তে। তারপর হচ্ছে তোমাদের 85-তে 10th শিডিউলটা অ্যাড করা হয়েছিল। তারপরে কি হচ্ছে নেক্সট 56 নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, সেটাতে যে গোয়াটা হচ্ছে সেটা ইউনিয়ন টেরিটরিতে ছিল, ইউনিয়ন টেরিটরি থেকে কি হলো, স্টেটহুড উপাধি দিয়ে দেওয়া হয়েছিল। তো কখন আমাদের গোয়াটা স্টেট হয়েছিল, সেটা 25th নাম্বার স্টেট হয়েছিল 30 মে 1987 এ। এবার কি হচ্ছে, 1987 এর আগে কি ছিল, গোয়াটা আগে পর্তুগিজ কলোনি ছিল। গোয়াটা কি ছিল, আমাদের পর্তুগিজ কলোনি ছিল। আর এটা গোয়াটা আমাদের কার আন্ডারে ছিল, পর্তুগালের আন্ডারে ছিল। কিন্তু এবার কি হচ্ছে, গোয়া, দামান এন্ড দিউ এগুলোকে যখন ইন্ডিয়া স্বাধীন হয় তখন কি ইউনিয়ন টেরিটরি হিসাবে ঘোষিত করে দিয়েছিল। তারপরে কি হলো, যখন ইন্ডিয়া স্বাধীন হলো, দিয়ে আস্তে আস্তে সব অ্যামেন্ডমেন্ট গুলো হচ্ছে, দিয়ে গোয়াকে অ্যাজ এ স্টেট বানিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তারপরে হচ্ছে নেক্সট, গোয়া was first incorporated in India as a union territory with Daman and Diu on 19 December 1961। ঠিক আছে, গোয়া আগে ইন্ডিয়ার ভিতরে ছিল না, যখন আমরা স্বাধীন হয়েছিলাম তখনও গোয়া আন্ডার ছিল না, তখন কি হচ্ছে পর্তুগিজের আন্ডার ছিল। তারপরে কি হলো, তোমাদের এটা 1961-এ গোয়াকে ইন্ডিয়াতে নিয়ে নেওয়া হয়েছিল, কি অ্যাজ এ ইউনিয়ন টেরিটরি হিসাবে নিয়ে নেওয়া হয়েছিল। তারপরে কি হচ্ছে না, তোমাদের 87-এ এটাকে কি করে দেওয়া হলো, মানে যখন সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বানানো হয়েছিল 1987-এ, সেই বছরই তোমাদের কি হলো, গোয়াকে স্টেট দিয়ে দেওয়া হয়েছিল। তারপর হচ্ছে পন্ডিচেরিকে কখন ইন্ডিয়াতে ইনকর্পোরেট করা হয়েছিল, 1954-এ ইনকর্পোরেট করা হয়েছিল। পন্ডিচেরি কাদের আন্ডারে ছিল, এটা তোমাদের ফ্রেঞ্চ কলোনির আন্ডারে ছিল। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে, এটা তোমাদের প্রশ্ন আসতেই পারে। তারপরে হচ্ছে নেক্সট, ডব্লিউবিসিএস এর সবচেয়ে প্রিয় প্রশ্ন। এই প্রশ্নটা জানি না কতবার যে রিপিট করেছে, মানে বারবার একটাই প্রশ্ন জিজ্ঞেস করে, ভোটিং এজ কখন 21 বছর থেকে 18 বছর কমিয়ে দেওয়া হয়েছিল। তো এটা তোমাদের 61st অ্যামেন্ডমেন্ট 1989-এ তোমাদের কমিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, কত 21 থেকে 18 বছর তোমাদের কমিয়ে দেওয়া হয়েছিল। তারপর হচ্ছে নেক্সট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, সেটা 65th
অ্যামেন্ডমেন্ট, সেটা 1990 সালে হয়েছিল। এখানে কি হচ্ছে, ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট এন্ড শিডিউল টাইপস, এসসি আর এসটি দের জন্য আলাদাভাবে একটা কমিশন তৈরি করে দেওয়া হয়েছিল। সেটার কি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এগুলো আর 5টা আলাদা মেম্বার্স হবে। তাদেরকে কি অ্যাপয়েন্ট করবে, প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবে। আর এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে, 338 নম্বর আর্টিকেলে বলা রয়েছে। তারপর হচ্ছে 69th অ্যামেন্ডমেন্ট, সেটা ইম্পর্টেন্ট, 1991 এ। সেটাতে কি হচ্ছে, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি, দিল্লিকে কি বানানো হয়েছিল, আমাদের রাজধানী বানানো হয়েছিল, তো দিল্লিকে কি বলা হয়েছিল, এনসিআর বলা হয়, ন্যাশনাল ক্যাপিটাল রিজন বলা হয়েছে। তো ওটাই দিল্লিকে কি দেওয়া হয়েছে, স্টেটহুড দেওয়া হয়নি। অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওয়াজ টু গ্রান্ট স্টেটহুড টু দিল্লি অ্যাজ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি টু দিল্লি। দিল্লি একমাত্র এমন রিজন যেটাকে স্টেট বানানো হয়নি, কিন্তু কি আছে, তাদেরকে বিধানসভা দেওয়া হয়েছে। বিধানসভা একমাত্র একটা জায়গাতেই আছে, সেটা ইউনিয়ন টেরিটরিতে আছে, সেটা হচ্ছে দিল্লিতে। তো বিধানসভাতে কটা মেম্বার্স আছে তোমাদের, 70টা মেম্বার আছে, যেটা এখন বিধানসভাতে চিফ মিনিস্টার জানোই কি আছে, অরবিন্দ কেজরিওয়াল বেস্ট, ওকে বানাতে হবে প্রাইম মিনিস্টার। মানে কোথায় যে সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি এসব নিয়ে আমরা পড়ে আছি ফালতুতে। তো কি আছে, অরবিন্দ কেজরিওয়ালকে বানাও, শিক্ষিত ব্যক্তিকে বানাবো, তার তো গ্রো করবে দেশ, তাই না? এবার তোমরা বলবো স্যার আর তাহলে আপনি আপকে সাপোর্ট করেন, এমন না। দেখো আমাদের কি আছে, हम लोग किसी को भी सपोर्ट कर देंगे, हमें ये सब এগুলো তোমাদেরকে জাস্ট বলতে হয় না, এগুলো তোমাদের ব্যাপারের উপরে, তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমরা যাকে সাপোর্ট করো সাপোর্ট করো, কিছু যায় আসে না এখানে। खाना तो क्या बोले यार, यहाँ पे हर पॉलिटिकल पार्टी एकदम चूतिया है यार, क्या बोल सकते हैं, रहने दो। এবার নেক্সট হচ্ছে, Amendment Act was a grant to statehood to Delhi as national capital territory of Delhi, ঠিক আছে, দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি বানানো হয়েছিল। আর কি হচ্ছে, এখানে তোমাদের 74টা মেম্বার আছে বিধানসভাতে, আর ওখানেই কি হচ্ছে, 7টা মেম্বার হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার্সে যায়, ঠিক আছে। কাউন্সিল অফ মিনিস্টার মানে তাদের বিধান পরিষদটা কি হচ্ছে, তোমাদের লোকসভাতে কতজন যায়, তোমাদের 7জন যায়, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট, দ্য কনস্টিটিউশন 71st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 তে, এটাতে কি কোনকানি, মণিপুরি, নেপালি এগুলোকে 8th শিডিউলে অ্যাড করা হয়েছে। 8th শিডিউলটা কি হচ্ছে, আমাদের ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কটা আছে, 22টা আছে, ওখানে তোমাদের এই ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করা হয়েছিল। কোনকানিটা কোথায় আছে, গোয়াতে। মণিপুরিতে বুঝতে পারছো, নেপালিতে বুঝতে পারছো। তারপর হচ্ছে নেক্সট, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 73, এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ কি হচ্ছে 92 তে কি হয়েছিল, তোমাদের এই যে পঞ্চায়েত রাজ জিনিসটা, এটা তোমাদের ইন্ট্রোডিউস করা হয়েছিল। এখানে তোমাদের পার্ট নাম্বার 9 এ আর্টিকেল নাম্বার 243 এ তে কি অ্যাড করা হয়েছিল, তোমাদের পঞ্চায়েত ব্যবস্থার ব্যাপারে সবকিছু অ্যাড করা হয়েছিল। আর এটাতে তোমাদের কি বলা হচ্ছে, এটাই তোমাদের 11th শিডিউলে বলা হচ্ছে। দেখো কতগুলো জিনিস অ্যাড করা হচ্ছে। ফার্স্ট হচ্ছে শিডিউল অ্যাড করা হলো, কি শিডিউল, 11th শিডিউল। এটাতে কি বলা আছে, তোমাদের পঞ্চায়েতের ব্যাপারে বলা আছে। তারপরে আর্টিকেল অ্যাড করা হচ্ছে আলাদাভাবে। পার্ট যে 8টা ছিল, আফটার পার্ট 8 দ্য কনস্টিটিউশন ওয়াজ সেপারেট পার্ট 9, পার্ট 9 যেটা তোমাদের আলাদাভাবে সেপারেট করা হলো। ওখানে কি আর্টিকেল নাম্বার 243 এর 8 তে বলা হয়েছে পঞ্চায়েতের ব্যাপারে সবকিছু প্রভিশনস বলা আছে। পঞ্চায়েতকে কি একটা কনস্টিটিউশনাল বডি বানানো হয়েছে। পঞ্চায়েতের যে প্রধান আছে না, সে একজন কনস্টিটিউশনাল বডি, সে কনস্টিটিউশনে সবকিছু তোমাদের তাকে ইলেক্ট করতে হয়, তার জন্য ভোট হয়, সবকিছু হয়, ঠিক আছে। তো ভোট মেনলি 3টে টায়ার হয়, সবাই জানো কি হচ্ছে, একটা হচ্ছে তোমাদের লোকসভার, একটা হচ্ছে বিধানসভা, একটা হচ্ছে পঞ্চায়েত। আর যদি কেউ মিউনিসিপালিটিতে আছে তো মিউনিসিপালিটির আছে, 3টাই তোমাদের ভোট হয়, আর কিছু ভোট হয় না। তো পিএম, সিএম এন্ড প্রধান, এটা হচ্ছে তোমাদের ভোটিং গুলো। তো এখানে কি হচ্ছে, এটা একটা হলো। আর একটা কি হচ্ছে, 1/3 রিজার্ভেশন সিটস গুলো ওমেন্সদের জন্য হবে, সেটা গ্রাম সভাতে, ঠিক আছে। 3 টিয়ার যেটা পঞ্চায়েত সিস্টেম আছে, সেখানে কি হচ্ছে, তোমাদের 1/3 রিজার্ভেশন হওয়া উচিত। যেমন পঞ্চায়েতে দেখবা ম্যাক্সিমাম তোমাদের যে প্রধান হচ্ছে না, সেটা হচ্ছে কি হচ্ছে, তোমাদের মহিলা হচ্ছে। এই তো পঞ্চায়েত সিজন 2 চলে আসছে, তো তোমাদের কি হচ্ছে, পঞ্চায়েত সিজন 1 দেখিয়ে দিয়ে আসলো সে কি প্রধানপতি, মানে কি হচ্ছে, প্রধান তো মহিলা হচ্ছে, কিন্তু যে মেন হেড হচ্ছে তার স্বামী হচ্ছে। তো এই জিনিসটা তোমাদের দেখানো হয়েছিল, এই কালচারটা দেখানো হয়েছিল। তারপর হচ্ছে নেক্সট, 74 অ্যামেন্ডমেন্ট 1992 তে, এটাতে কি অ্যাড করা হয়েছিল, তোমাদের 12th শিডিউল অ্যাড করা হয়েছিল। এটাতে কি বলা আছে, আরবান লোকাল বডিজ মানে মিউনিসিপালিটিসদের ব্যাপারে বলা আছে। মিউনিসিপালিটি তোমাদের অ্যাড করা হয়েছিল ওই আর্টিকেল নাম্বার 243 এ তেই অ্যাড করা হয়েছিল। এটা তোমাদের কত নম্বর পার্ট আলাদাভাবে করা হয়েছিল, 9 এর এ, 9 এর এতে মিউনিসিপালিটিসদের ব্যাপারে বলা আছে। আর এটা কত নম্বর শিডিউল, 12 নম্বর শিডিউল। তারপর হচ্ছে 77th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1995 এ, এখানে তোমাদের কি হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফর রিজার্ভেশন ইন প্রমোশন ইন গভর্নমেন্ট জবস ইন ফেভার অফ এসসি এন্ড এসটি। এসসি এন্ড এসটি যখন ঢুকতো না আগে, কি হতো, তাদেরকে প্রমোশন দেওয়া হতো না, কিন্তু এখন কি হচ্ছে, আলাদাভাবে রিজার্ভেশন দেওয়া আছে তাদের প্রমোশন করার জন্য, এই জিনিসটা বলা হয়েছে। আর এটা তোমাদের কিসের থেকে এফেক্টিভ হয়েছিল, সেটা হয়েছিল তোমাদের মন্ডল কমিশন, যেটা 1993 তে হয়েছিল, সেটা থেকে এফেক্টিভ হয়েছিল। তো কোশ্চেন জিজ্ঞেস করতেই পারে, মন্ডল কমিশন যেটা তোমাদের 1993 তে হয়েছিল কেসটা, সেটা তোমাদের
কিসের ব্যাপারে বলা হয়েছিল সেটাতে বলা হয়েছিল যে এসসি এসটি আছে তাদের কি রিজার্ভেশন হওয়া উচিত, কিসে প্রমোশনে রিজার্ভেশন হওয়া উচিত। তারপরে নেক্সট হচ্ছে 80 নাম্বার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2000, সেটা হচ্ছে কি তোমাদের ওই ট্যাক্স শেয়ারিং এর ব্যাপারে, মানে ইউনিয়ন এন্ড স্টেট যেটা তোমাদের ট্যাক্সটা কালেক্ট হচ্ছে না, ট্যাক্সটা কালেক্ট হওয়ার পর এবার কি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে গেল, এবার সেন্ট্রাল গভর্নমেন্টই পুরো 100% ট্যাক্স যে টাকা নিয়ে নিবে, রেভিনিউ নিয়ে নিবে এমন করে হয় না। কি হচ্ছে তোমাদেরকে স্টেটকে কিছু দিতে হবে আর সেন্ট্রাল কিছু রাখবে। তো স্টেট এর কাছে কত পার্সেন্ট যায়, 26% যায়, আর সেন্ট্রালের কাছে বাদ বাকি তোমাদের 74% চলে যায়। তো এটা তোমাদের কি ট্যাক্সের ডিস্ট্রিবিউশনের ব্যাপারে বলা রয়েছে। ওই ফিনান্স কমিশন যেটা তোমাদের হচ্ছে 280 নম্বর আর্টিকেলে বলা আছে, সেটা তোমাদেরকে ভালো করে পড়ে করে দিব, ঠিক আছে, ফিনান্স কমিশন। তারপর হচ্ছে নেক্সট 86th অ্যামেন্ডমেন্ট, এটা ইম্পর্টেন্ট কিন্তু। 86th অ্যামেন্ডমেন্ট 2002 সালে হয়েছিল, সেটা কি হচ্ছে তোমাদের ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, এটা তোমাদের কি হয়েছিল অ্যাড করা হয়েছিল, কি ফান্ডামেন্টাল রাইটস এ অ্যাড করা হয়েছে, ফান্ডামেন্টাল ডিউটিজ এ অ্যাড করেছিল। মাথায় রাখবে একটু ভালো করে, ফান্ডামেন্টাল রাইটস এন্ড ফান্ডামেন্টাল ডিউটিজ দুটোই অ্যাড করা হয়েছিল। ফান্ডামেন্টাল রাইটে আর্টিকেল নাম্বার 21 এর এ, আর্টিকেল নাম্বার 21 এ এতে অ্যাড করা হয়। এটাতে কি হচ্ছে তোমাদের 6 থেকে 14 বছরের যে বাচ্চারা আছে তাদেরকে কি করতে হবে, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দিতেই হবে, এটা হচ্ছে তাদের ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে। আর গার্জেন্সদের দায়িত্ব হচ্ছে তাদেরকে স্কুলে পাঠাতে হবে, দ্যাটস ফান্ডামেন্টাল ডিউটি, বুঝতে পেরেছো? তো রাইট টু এডুকেশন অ্যাক্ট কখন পাস হয়েছিল, 2002 এ। তোমরা বলবো স্যার এখানে 2002 বলছে না, এখানে 2009 বলছে, এমন কেন হচ্ছে, এখানে কি ভুল লিখেছেন? না, কিছু ভুল লিখে নেই। রাইট টু এডুকেশন অ্যাক্ট পাস হতে একটু সময় লাগে, ঠিক আছে। এগুলো তো অ্যামেন্ডমেন্ট করা হলো, ঠিক আছে, কিন্তু অ্যাক্ট পাস হতে, কার্যকারী হতে অনেক সময় লাগে, মানে সবকিছু তোমাদের অ্যাডটাপিজম করতে হবে, সবকিছু ঠিক করতে হবে। তো এটাই কি হচ্ছে যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টটা হয়েছিল 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে 2002 সালে হয়েছিল। এটাতে কি হয়েছে তোমাদের ফান্ডামেন্টাল রাইটটাকে একটা ঠিক করা হলো, অ্যাড করা হলো। কি অ্যাড করা হলো, আর্টিকেল নাম্বার 21 এর এতে অ্যাড করা হলো ফ্রি কম্পালসারি এডুকেশন দিতে হবে। কত থেকে কত বছর পর্যন্ত ছেলেদেরকে, সেটা হচ্ছে বাচ্চা 6 থেকে 14 বছর বাচ্চাদেরকে তোমাদেরকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দিতে হবে। আর রাইট টু এডুকেশন অ্যাক্টটা কখন আসলো, সেটা একটা আসলো 2009 সালে এসেছিল, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট 88th অ্যামেন্ডমেন্ট, সেটা তোমাদের 2003 সালে হয়েছিল, মেড প্রভিশন ফর সার্ভিস ট্যাক্সেস, সার্ভিস ট্যাক্সের ব্যাপারে এখানে বলা হয়েছিল। তারপর হচ্ছে নেক্সট 89th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, সেখানে কি হচ্ছে, এখানে ভালো করে দেখো, বাইফার্কেটেড দ্য ইস্ট ওয়াইল কম্বাইন ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট এন্ড শিডিউল ট্রাইবস ইনটু টু সেপারেট বডিজ। এবার কি হচ্ছে দেখো, এখানে যে তোমাদের পড়লা না, কোথায় ছিল শিডিউল কাস্ট এন্ড শিডিউল ট্রাইবস এর যে তোমার, এই তো, ঠিক আছে, এইখানে আর্টিকেল 338 এ কি বলা হয়েছিল, ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট এন্ড শিডিউল ট্রাইবস, শিডিউল কাস্ট এন্ড শিডিউল ট্রাইবস এর একটা আলাদা, শুধু একটা তোমাদের কম্বাইন্ড বডি ছিল। এবার কি হচ্ছে, যত যত তোমাদের শিডিউল কাস্ট এন্ড শিডিউল ট্রাইবস গুলো বাড়ছে, এমন করে কি হচ্ছে তোমাদের এবার তাদের জন্য আলাদা কমিশন বানাতে হবে। ওটাই কি হচ্ছে, শিডিউল কাস্টের জন্য আলাদা কমিশন, শিডিউল ট্রাইবস এর জন্য আলাদা কমিশন। তাদেরকে কে অ্যাপয়েন্ট করে, তাদের মেম্বারসদেরকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, প্রাইম মিনিস্টার না, ঠিক আছে, এখানে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে। তো ওটাই কি হচ্ছে তোমাদের এখানে বলা আছে। তো শিডিউল কাস্টের নাম কি ছিল, ন্যাশনাল কমিশন অফ শিডিউল কাস্ট, সেটা আর্টিকেল 338 এ আছে। আর ন্যাশনাল কমিশন অফ শিডিউল ট্রাইবস, সেটা হচ্ছে আর্টিকেল 338 এর এ তে আছে, বুঝতে পারলা? তারপর হচ্ছে নেক্সট 90th নাম্বার অ্যামেন্ডমেন্ট, সেটা 2003 সালে হয়েছিল। সেটাতে কি হচ্ছে, বোডো টেরিটরিজ, বোডো টেরিটরিজ কোনটাকে বলা হতো, সেটা আসামকে বলা হতো। বোডো টেরিটরিজ এরিয়া ডিস্ট্রিক্ট ইন স্টেট অফ আসাম, এটাতে ব্যাপারে তোমাদের প্রভিশনস গুলো পাস করা হয়েছিল। তারপর হচ্ছে নেক্সট 91 অ্যামেন্ডমেন্ট 2003 সালে যেটা হয়েছিল, লিমিটিং দ্য সাইজ অফ কাউন্সিল অফ মিনিস্টার্স এট দ্য সেন্টার অ্যান্ড ইন স্টেট। মানে কাউন্সিল অফ মিনিস্টার যেটা হচ্ছে না, দেখো, একটা হচ্ছে তোমাদের বিধানসভা, একটা হচ্ছে বিধান পরিষদ, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা। রাজ্যসভা এন্ড বিধান পরিষদ এগুলোকে বলা হচ্ছে তোমাদের কাউন্সিল অফ মিনিস্টার্স তুমি বলতে পারো। আর রাজ্যসভা এন্ড বিধান পরিষদ কি হচ্ছে তোমাদের আপার হাউস বলা হচ্ছে। আর লোকসভা এন্ড বিধানসভা কি কি বলা হচ্ছে, লোয়ার হাউস বলা হচ্ছে। এবার তোমরা বলো স্যার লোকসভা তো অনেক বড়, তাহলে ওটাকে লোয়ার হাউস কেন বলছেন? না, লোকসভা এন্ড বিধানসভা যেখানে পিএম এন্ড সিএম বসে তাদেরকে লোয়ার হাউস বলা হয়। আর যেখানে তোমাদের রাজ্যসভা এন্ড রাজ্যসভা এন্ড বিধান পরিষদ আছে সেগুলোকে আপার হাউস বলা হয়, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। আর কাউন্সিল অফ মিনিস্টার্স যে সেন্টার আছে তাদের কি সবাইকে যে কাউন্সিল অফ মিনিস্টার বানাতে পারবেন সেটা না, একটা লিমিট থাকবে, সেটা তোমাদের আছে। তারপরে নেক্সট 92nd অ্যামেন্ডমেন্ট 2003 এ, এখানে কি হচ্ছে, চারটে
রিজনাল ল্যাঙ্গুয়েজ অ্যাড করা হয়েছিল আমাদের 8 শিডিউলে, যেটা তোমাদের কি হচ্ছে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে, সেটা কি হচ্ছে বোডো, মাইথিলি, সাঁওতালি এন্ড ডোগরি। তো বোডোটা কি হচ্ছে তোমরা এখান থেকে জানতে পারছো কি এটা আসামে বলা হয়, ম্যাথলিটা কি হচ্ছে নেপাল রিজন বর্ডারে বলা হয়, নেপালে তোমাদের বিহার, ঝাড়খণ্ড, তারপর ইউপির কিছু পোর্শনটা, বিহারে বেসিক্যালি বলা হয় এই ম্যাথলি ভাষাটা বলা হয়। তারপর হচ্ছে সাঁওতালি, তো তোমরা জানো সাঁওতাল আমাদের যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে বেশি বলা হচ্ছে। তারপর হচ্ছে ডোগরি, যেটা জম্মু অ্যান্ড কাশ্মীর আছে, যখন আমি জম্মু অ্যান্ড কাশ্মীরের কেন্দ্রীয় বিদ্যালয়তে পড়তাম তখন আমরা ডোগরা লাইন্সে পড়তাম, তাদের হাইট গুলো কিন্তু শর্ট শর্ট কিন্তু সেই লেভেলে তাদের এনার্জি থাকে। তো এটা কি হচ্ছে তোমাদের ডোগরি, কোথায় বলা হচ্ছে জম্মু কাশ্মীরে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত নম্বর 93rd, সেটা 2005 যেটা পাস হয়েছিল, সেটাতে কি বলা হয়েছে তোমাদের প্রোভাইডিং রিজার্ভেশন ফর দ্য সোশ্যাল এন্ড এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ক্লাসেস বিসাইডস দ্য শিডিউল কাস্ট এন্ড শিডিউল ট্রাইবস, মানে কি হচ্ছে এবার আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস যেটা আছে তোমাদের ওবিসির ব্যাপারে তোমাদের চলে আসছে, তাদেরকে এবার রিজার্ভেশন এন্ড এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে এডুকেশনের জন্য রিজার্ভেশন দিতে হবে, জবের জন্য তোমাদের রিজার্ভেশন গুলো দিতে হবে। এটা কি হচ্ছে তোমাদের কিসে ওবিসির ব্যাপারে বলা আছে। তারপর হচ্ছে নেক্সট 97 অ্যামেন্ডমেন্ট, যেটা 2012-তে হয়েছিল, সেটাতে কোঅপারেটিভ সোসাইটির ব্যাপারে বলা আছে। কোঅপারেটিভ সোসাইটি তোমাদের কত নম্বর আর্টিকেলে বলা আছে, এখানে আর্টিকেল আছে এই তো, পার্ট নাম্বার কততে আছে, পার্ট নাম্বার 9 এর বিতে আলাদাভাবে আছে। দেখো 9টা কি হচ্ছে পঞ্চায়েত হচ্ছে, 9 এর এটা কি হচ্ছে মিউনিসিপালিটি হচ্ছে, 9 এর বিটা কি হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি হচ্ছে, ঠিক আছে। এই তিনটা তোমরা একটু মাথায় রাখবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের এটা হয়ে গেল। আর কত নম্বর আর্টিকেলে, আর্টিকেল নাম্বার 43 বিতে তোমাদের এটার ব্যাপারে সবকিছু বলা আছে। তারপর হচ্ছে নেক্সট 99 অ্যামেন্ডমেন্ট, সেটা তোমাদের কি ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন, সেটা তোমাদের বানানো তৈরি করা হয়েছিল। তারপর হচ্ছে 100 নম্বর, এটা একটু ইম্পর্টেন্ট, এলবি অ্যাক্ট বলা হয়, ল্যান্ড বাউন্ডারি অ্যাক্ট, ওই তিন কাঠি বলছি, ওই ছিটমহল, বাংলাদেশের যে ছিটমহল তোমাদের হচ্ছে না, সেই বাংলাদেশের বর্ডারের সঙ্গে যেটা তোমাদের একটু ঝামেলা হতো, দিয়ে কি হচ্ছে কিছু টেরিটরি ইন্ডিয়াতে চলে আসলো, কিছু টেরিটরি বাংলাদেশে চলে গেল। তো এটাই কি হচ্ছে বাংলাদেশ ল্যান্ড বাউন্ডারি অ্যাক্ট বলা হয় এটাকে, সেটাই তোমাদের কি হয়েছিল, এটা কি আমাদের 100 নম্বর অ্যামেন্ডমেন্ট বলা হয়, 2015-তে এটা পাস হয়েছিল, ঠিক আছে। তার মে মাসে পাস হয়েছিল, ওই 3 দিনে সবকিছু পাস হয়েছিল, লোকসভাতে পাস হলো, রাজ্যসভাতে পাস হলো, তারপরের দিন প্রেসিডেন্ট এটাকে সাইন করে দিল। তারপর হচ্ছে নেক্সট 101 নম্বর অ্যামেন্ডমেন্ট, সেটা 2017-তে হয়েছিল, সেটাই কি হচ্ছে জিএসটির ব্যাপারে, তোমাদের জিএসটি একটা ইনডাইরেক্ট ট্যাক্স, আর এটাতে কি হচ্ছে তোমাদের জিএসটি তে ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করা হলো, যেমন ভ্যাট হতো না, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ঠিক আছে, ওটাই তোমাদের এবার কি হলো, ভ্যাটটা এখনো কিছু কিছু জায়গাতে আছে কিন্তু জিএসটি কে অ্যাড করে দেওয়া হলো। তো জিএসটি কত সাল তোমাদের এটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, 101 নম্বর অ্যামেন্ডমেন্ট 2017-তে। আর এটা তোমাদের যে কার্যকারী হলো জিএসটিটা, সেটা হচ্ছে 1 জুলাই 2017 থেকে কার্যকারী। আর 1 জুলাই কি আমরা জিএসটি ডে হিসাবে সেলিব্রেট করি, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কি জিএসটিটা, গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স, এটা একটা এক রকমের ইনডাইরেক্ট ট্যাক্স। তারপর হচ্ছে নেক্সট 102 নম্বর অ্যামেন্ডমেন্টে কি বলা আছে, এবার কি হচ্ছে এখানে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এর ব্যাপারে তোমাদের বলা ছিল, তাদেরকে একটু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে কিংবা সোশ্যাল ব্যাকগ্রাউন্ডে তাদেরকে সাহায্য করতে হবে, আলাদাভাবে কমিশন বানানোর তো কোনো গল্প নাই এখানে, তোমাদের এসসি এসটি দের আলাদাভাবে বলেছিল। তো এটাই কি হচ্ছে নেক্সট, এবার কি ওবিসি দের জন্য একটা আলাদাভাবে কমিশন বানাতে হবে, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস বানাতে হবে, সেটা তোমাদের 102 নম্বরে বলা আছে। আর ওবিসি দেরকে কি কনস্টিটিউশনাল স্ট্যাটাস দিতে স্টার্ট করে দেওয়া হয়েছিল। তারপর হচ্ছে নেক্সট 103 নম্বর, যেটা হচ্ছে কি 10% রিজার্ভেশন দেওয়া হবে কাদেরকে, জেনারেলসদেরকে, ইডব্লিউএস সার্টিফিকেট যেটা তোমরা বলো না, যেটা দিয়ে সব একটু ঝামেলা চলছে, কি মানে অনেকটা স্টেটে কেউ বানাতে পারছে কেউ বানাতে পারছে না, আর একটা বানাতে একটু অনেকটাই সমস্যা আছে। তো যাই হোক তোমাদের কি হচ্ছে 10% রিজার্ভেশন দেওয়া হবে যাদের বেতন কি হচ্ছে মানে সালানা ইনকাম 8 লাখের নিচে, তারপরে তোমাদের বাড়িটা 1000 স্কোয়ার ফুটের কম হওয়া উচিত, তারপরে তোমাদের কাছে 1 বিঘার বেশি জমিন যেন না হয়। যখন তোমরা বিডিও অফিসে যাবা, ওবিসি সার্টিফিকেট রিনিউ করতে যাবা কিংবা এসসি এসসি সার্টিফিকেট বানাতে যাবা, ওখানে তোমাদের পুরো লিস্টটা ভালো করে দেওয়া থাকে। তো ওটা কি হচ্ছে তোমাদের 103 নম্বর অ্যামেন্ডমেন্ট 2019-এ যেটা পাস হয়েছিল, সেটা কি হচ্ছে ইডব্লিউএস সার্টিফিকেটের ব্যাপারে, মানে কি হচ্ছে ইকোনমিক বিকাশ সেকশনদের তোমাদেরকে একটু প্রমোশন দেওয়া হবে না, তোমাদের একটু ছাড় দেওয়া হবে, রিজার্ভেশন দেওয়া হবে, সেটা কত 10% ছাড় দেওয়া হবে। তারপর হচ্ছে নেক্সট 104 নম্বর অ্যামেন্ডমেন্ট, আর এটাই হচ্ছে আমাদের লাস্ট নম্বর অ্যামেন্ডমেন্ট। তো 104 নম্বর অ্যামেন্ডমেন্টটাই আমাদের লাস্ট নাম্বার অ্যামেন্ডমেন্ট। ওকে, তো এটা কত সালে হয়েছে, 2002 সালে হয়েছে। তো এখানে পর্যন্ত তোমাদের কমপ্লিট হলো। তারপরে এবার হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এবার দেখো কতগুলো কোশ্চেন তোমাদের রিপিট হবে। হাউ মেনি অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন মেড সো ফার, এখন পর্যন্ত কত টোটাল হয়েছে 104টা। এবার তোমরা বলবো স্যার এখানে অপশন নাই, কারণ কি হচ্ছে এটা 1999 এর প্রশ্ন। এটা এই তো দাঁড়াও, আমি এই বইটা থেকে তোমাদেরকে যত কোশ্চেন আছে সেগুলো তোমাদের এখানে টাইপ করে দিচ্ছি, তাহলে কি আলাদাভাবে এই বইটা তোমাদেরকে কিনতে হবে না, অনেক মোটা বই, অনেক মোটা বই। ওই কি বইটা, একাডেমিক অ্যাসোসিয়েশনের তোমাদের সুতাপা সরকার কর স্বামী সরকারের বইটা, এখান থেকে তোমাদের সব
কোশ্চেন্স গুলো টাইপ করে আমি দিয়ে দিই। তো এখানে কি হচ্ছে তোমাদের 104 যেহেতু অপশনে নাই, এখন থাকবে 104টা তোমাদের বর্তমানে টোটাল অ্যামেন্ডমেন্ট হয়েছে। তারপর হচ্ছে কি, by which amendment of the Indian constitution were the fundamental duties, ফান্ডামেন্টাল ডিউটি কখন অ্যাড করা হয়েছিল তোমাদের? সোরেন সিং কমিটি করেছিল 42nd অ্যামেন্ডমেন্ট 1976 এ, তাই না? তো কারেক্ট आंसर এখানে অপশন সিটা হবে। তারপর হচ্ছে which of the following amendment of Indian constitution deal with the anti defection law, anti defection law কখন এসেছিল তোমাদের? 52nd অ্যামেন্ডমেন্টে রাজীব গান্ধী নিয়েছিলেন, তাই না? ওটা হচ্ছে তোমাদের কি এখন 10 নম্বর শিডিউলে অ্যাড করা হয়েছে, ঠিক আছে? তো কারেক্ট आंसर অপশন বি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট 42nd অ্যামেন্ডমেন্টে যে ওয়ার্ডস প্রিয়াম্বলে ওয়ার্ডস গুলো অ্যাড করা হয়েছিল সেটা কি অ্যাড করা হয়েছিল তোমাদের? সোশ্যালিস্ট এন্ড সেকুলার। আর একটা আছে ইন্টিগ্রিটি অ্যাড করা হয়েছিল, কিন্তু এখানে যেহেতু অপশনে নাই তার জন্য তোমাদেরকে মারতে হবে না। তো কারেক্ট आंसर এখানে অপশন বি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, এই তো দেখো প্রশ্ন কি হচ্ছে, ভোটিং এজ আমাদের 21 থেকে 18 কমে দিয়ে আসলো, কখন কমে দিয়ে আসলো? 1989 এ কমে দিয়ে আসলো 61st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। তারপর হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্যান বি অ্যামেন্ডমেন্ট কত নম্বর ধারা থেকে আমরা অ্যামেন্ড করতে পারি? আর্টিকেল 368 থেকে আমরা অ্যামেন্ড করতে পারি যে কোনো আর্টিকেলটাকে। এবার কি হচ্ছে এখানে অ্যামেন্ডমেন্টটা যে আমরা কনস্টিটিউশনকে সংশোধন করতে পারবো, কোথা থেকে আমরা ধার করেছি? সেটা আমরা সাউথ আফ্রিকা থেকে ধার করেছি, ঠিক আছে? তো কারেক্ট आंसर এখানে অপশন সিটা হবে। তারপর হচ্ছে আনসারস গুলো তো মার্ক করা আছে, জাস্ট এক্সপ্লেনেশনস গুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তারপর হচ্ছে নেক্সট, দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কখন বানানো হয়েছিল? ফার্স্ট অ্যামেন্ডমেন্ট তোমাদের যখন আমরা 1950 তে তৈরি হয়, তারপরে বছরই এটা অ্যামেন্ড করা হয়েছিল, সেটাতে 9th শিডিউল অ্যাড করা হয়েছিল 1951 এ, ঠিক আছে? তারপর হচ্ছে নেক্সট, বাই হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রাইট টু প্রপার্টি ওয়াজ এক্সক্লুডেড, মানে ফান্ডামেন্টাল রাইটস টোটাল আগে কত ছিল? 7টা ছিল, তারপরে একটা তোমাদের হটিয়ে দেওয়া হলো, সেটা কি হটালো না? ফান্ডামেন্টাল রাইটটা হটালো, ওটাকে লিগ্যাল রাইটে অ্যাড করা হলো, 300 এতে অ্যাড করা হয়েছে। তো ওটা কত নম্বর অ্যামেন্ডমেন্টে করা হয়েছে এই জিনিসটা? 44th অ্যামেন্ডমেন্টে অ্যাড করা হয়েছে, ঠিক আছে? তো এটা হয়েছিল 78 এ হয়েছিল, 1978 এ। তারপর হচ্ছে which amendment of Indian constitution provided constitutional status to পঞ্চায়েত, পঞ্চায়েত যেটা আমাদের আর্টিকেল পার্ট 9 এ আছে, অ্যাড করা হয়েছে, সেটা 73rd অ্যামেন্ডমেন্টে অ্যাড করা হয়েছিল 1992 তে, ঠিক আছে? তো কারেক্ট आंसर অপশন সি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট 10 নম্বর, অন মে 6 2008 দ্য 108th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, এবার দেখো ভালো করে, এটা বিল হচ্ছে, আগে কি হয়? বিল হয়, তারপরে লোকসভা রাজ্যসভাতে সব রিডিং, 3টে রিডিং করে হয়, তারপরে তোমাদের প্রেসিডেন্ট যতক্ষণ না সিগনেচার করছে ওটাকে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলা যাবে না। তো ওটাই কি হচ্ছে? বিল। এবার কি হচ্ছে? মেনে নাও প্রেসিডেন্ট সিগনেচার করে দিল, দিয়ে তারপরে কি হচ্ছে? প্রোটেস্ট হয়ে ওটা সুপ্রিম কোর্টে চলে গেল, তাহলে ওটা কি অ্যাক্ট বলা যাবে? তো ওটা কি বলা না বিল বলা যাবে না অ্যাক্ট বলা যাবে? যদি সুপ্রিম কোর্ট ওই জিনিসটাকে ইনকর্পোরেট করে নেয় তাহলে ওটা তোমাদের খারিজ হয়ে যায় যতক্ষণ না সুপ্রিম কোর্ট সেটার ব্যাপারে ভার্ডিক্ট দেয়। তার মানে যেটা তোমাদের সিএ তে হচ্ছে না ওটা বিল না ওটা অ্যাক্ট, ঠিক আছে? তো ওটা কি হচ্ছে তোমাদের এখন কিছু না। তারপরে হচ্ছে নেক্সট, এখানে কি বলা হয়েছে তোমাদের 108 নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলে বলা হয়েছিল কি, ইউপিএ গভর্নমেন্ট যখন এসেছিল, ইউপিএ গভর্নমেন্টটাকে বলা হচ্ছে কি কংগ্রেস গভর্নমেন্ট, আর এনডিএ গভর্নমেন্টকে বলা হচ্ছে কি মোদি গভর্নমেন্ট, মানে বিজেপি গভর্নমেন্ট, ওকে? এটা একটু মাথায় রাখবা। ইউপিএ, ইউপিএ মানে কি হচ্ছে? ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স বলা হচ্ছে। আর এনডিএ, এনডিএ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বলা হচ্ছে, ঠিক আছে? অ্যালায়েন্স মানে সবাই যুক্ত, সব অনেকগুলো পার্টি একসঙ্গে যুক্ত হয়ে থাকে তোমাদের এই জাস্ট গভর্নমেন্টটা ফর্ম করে। তো ইউপিএ গভর্নমেন্টটা সেটা কংগ্রেস রুল করে, আর এনডিএ গভর্নমেন্টটা সেটা বিজেপি রুল করে। তারপরে হচ্ছে নেক্সট, এখানে কি হচ্ছে? এটাতে কি বলা হয়েছিল? রাজ্যসভাতে কি 1/3 রিজার্ভেশন হবে ওমেন্সদের পার্লামেন্টের এন্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিগুলোতে, ঠিক আছে? এটাতে তোমাদের ব্যাপারে বলা ছিল। তারপর হচ্ছে 73rd অ্যামেন্ডমেন্ট 1992 তে যেটা হয়েছিল, সেটাতে তোমাদের কি অ্যাড করা হয়েছিল কিংবা কি প্রভিশনস দিয়ে আসলো? তো প্রোভাইডেড এ কনস্টিটিউশন গ্যারান্টি টু দ্য ফরমেশন অফ পঞ্চায়েত, হ্যাঁ 92nd কি 73rd অ্যামেন্ডমেন্ট 1992 তে পঞ্চায়েত গভর্নমেন্ট ফর্ম হবে সেটাতে ব্যাপারে বলা ছিল। তারপরে added a new part of constitution to relating the urban local bodies, urban local bodies এর ব্যাপারে বলা নেই, ওটা কি হচ্ছে তোমাদের? সেটা মিউনিসিপ্যালিটির ব্যাপারে 9 এর এটাতে 9 এর এতে অ্যাড করা হয়েছে, সেটা কি হচ্ছে 74th অ্যামেন্ডমেন্ট, মানে সেকেন্ডটা হবে না। তারপর হচ্ছে নেক্সট 3 নাম্বার, স্টিপুলেটেড দ্যাট দ্য অল পঞ্চায়েত মেম্বার টু বি ইলেক্টেড ফর 5 মেম্বার্স, হ্যাঁ 5 ইয়ারের জন্য তাদেরকে ইলেক্ট করা হবে। তো এটাকে মেনটেন কি করবে? স্টেট ইলেকশন কমিশন মেনটেন করবে, যেটা তোমাদের এখন পুলিশের যে রিক্রুটমেন্ট গুলো অনেক ধার করে তাড়াতাড়ি হচ্ছে। তো কেন হচ্ছে? ওই তো 2023 এ তোমাদের পঞ্চায়েত ইলেকশন গুলো আছে, এবার করতে দেবে কিনা ঠিক নাই। তো যাই হোক, তোমাদের পঞ্চায়েত ইলেকশন গুলো যেগুলো আছে না, সেটার জন্য তোমাদের অনেক ফাস্ট হচ্ছে। পঞ্চায়েত ইলেকশনে আগে তোমাদেরকে রিক্রুট করতেই হবে, তাদেরকে ডিউটিতে লাগাতে হবে, কাজে লাগাতে হবে। তো তার জন্য কি হচ্ছে তোমাদের ফার্স্ট এন্ড সেকেন্ডটা এখানে ঠিক হয়ে যাবে, কারেক্ট আনসার অপশন সি আসবে। তারপর হচ্ছে নেক্সট 12 নম্বর, which constitutional amendment act granted the right to education, right to education ইন্ডিয়ান সিটিজেনদেরকে কত নম্বর অ্যামেন্ডমেন্টে বলা আছে? তোমাদের 86th অ্যামেন্ডমেন্ট 2002, ঠিক আছে? রাইট টু এডুকেশন অ্যাক্টটা কখন পাস হয়েছিল? 2009 পাস হয়েছিল, এটা 2002 এ 86th অ্যামেন্ডমেন্ট। তারপর হচ্ছে 13 নম্বর, দ্য 109
অ্যামেন্ডমেন্ট বিল, এখানে ভালো করে দেখো বিলটা অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন রিফার্স টু, এটাতে কি এসসি আর এসটি দের যে রিজার্ভেশনের ব্যাপারে আছে সেটাকে 60 বছর আরো এক্সটেন্ড করে দেওয়া হোক, সেটা বলা হয়েছিল। তোমাদের কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে, রিজার্ভেশন ফর এসসি এন্ড এসটি। তারপর হচ্ছে নেক্সট 14 নম্বর, দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট এন্ড সেকুলার, এই যে ওয়ার্ডটা তোমাদের প্রিয়াম্বলে অ্যাড করা হয়েছিল কত নম্বর, 42nd অ্যামেন্ডমেন্ট 1976 এ অ্যাড করা হয়েছিল। তারপর হচ্ছে 15 নম্বর, এখানে আগেন দেখো ভোটিং এজ 21 থেকে 18 কমিয়ে দেওয়া হয়েছিল কত নম্বর, তোমাদের 61st অ্যামেন্ডমেন্ট 1989 এ হয়েছিল এই জিনিসটা। তারপর হচ্ছে ভোটিং এজটা যেটা আমাদের 21 থেকে 18 কমিয়ে দেওয়া হয়েছিল কোন ডেকেড, ঠিক আছে। এবার তোমরা আনসার তো 89 জানো কত সালে, 1989 এ এটাকে কমিয়ে দিয়ে আসলো, কিন্তু কি হচ্ছে 1989 কে আমরা 90s বলবো না 80s বলবো, আমি তো বেসিক্যালি আমরা জানি কি 90s বলা হয় এটাকে, কিন্তু কি হচ্ছে এখানে আনসারে তারা 80s নিয়েছে, তাই এখানে আমি মারলাম 80s দিয়ে তোমরা মারো, কারণ এই প্রশ্ন আনসার গুলো অনেক কমই ভুল দেয় এরা। তো কারেক্ট আনসার কি হয়েছে, অপশন বি হয়েছে এখানে। তারপর হচ্ছে নেক্সট 17 নাম্বার, the amendment of the constitution provided constitutional status to the panchayat, panchayat constitutional status দেয়া হয়েছিল কত নাম্বার, তোমাদের 73rd amendment 1992 তে। তারপর হচ্ছে নেক্সট দ্য কনস্টিটিউশন বিল, 123 নম্বর বিলটা কিসের ব্যাপারে বলা আছে, ব্যাকওয়ার্ড ক্লাসেস এর ব্যাপারে বলা আছে, ওটাই তোমাদের আলাদাভাবে কমিশন তৈরি হয়ে গেছিল। তারপর হচ্ছে নেক্সট দ্য 86th amendment, 86th amendment কি বলা আছে, আর্লি চাইল্ডহুড কেয়ার এন্ড এডুকেশন ফর অল চিলড্রেন আনটিল দে কমপ্লিট দ্য এজ অফ 6 ইয়ার্স, ঠিক আছে। আর্লি চাইল্ডহুড কেয়ারের ব্যাপারে বলা আছে, সেটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে ব্যাপারে বলা আছে। এই যে দুটো জিনিস কিন্তু একটু আলাদা আছে। তো বলেছি 1 থেকে 6 বছর পর্যন্ত আর্লি চাইল্ডহুড কেয়ারটা প্রোভাইড করতে হবে, কাকে, গভর্নমেন্টকে প্রোভাইড করতে হবে, এটা স্টেট লিস্টের ব্যাপারে বলা আছে। তারপরে কি হচ্ছে 6 থেকে 14 বছর পর্যন্ত তাদেরকে এডুকেশন প্রোভাইড করতে হবে, সেটা তোমাদের কি বলা আছে, 86th অ্যামেন্ডমেন্টে ভালো করে বলা আছে। তো কারেক্ট আনসার এখানে কি হবে, অপশন এটা হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট লাস্ট কোশ্চেন অফ দ্য সেশন, তারপরে তোমাদের শেষ হয়ে যাবে। তো কি হচ্ছে, which of the following amendment of the Indian constitution is related to the reservation of SC and ST, তোমাদের রিজার্ভেশন ব্যাপারে আছে, রিপ্রেজেন্টেশন অফ অ্যাংলো ইন্ডিয়ান্স ইন লোকসভা, লোকসভাতে অ্যাংলো ইন্ডিয়ান্স এর রিপ্রেজেন্টেশনের ব্যাপারে সবকিছু তোমাদের 79th অ্যামেন্ডমেন্টে বলা আছে। তো এখান থেকে তোমাদের পুরো বুঝতে পেরে গেলাম, 45 মিনিট 36 সেকেন্ডে পুরো ক্লাসটা কমপ্লিট হয়ে গেল। তো আজকে ক্লাসের জন্য এতই। যদি আমার ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি বেশি ভালো লেগেছে নিজের ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। আর এই পিডিএফটা তো তোমাদেরকে আমি পেইড গ্রুপে প্রোভাইড করে দিয়েছি, তো তোমরা ওখান থেকে ডাউনলোড করে যদি প্রিন্ট করতে চাও প্রিন্ট করলাম, না না প্রিন্ট করতে চাইলেও চলবে। তো আজকে ভিডিওর জন্য এতই ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।